আসসালামু আলাইকুম। চ্যানেল এ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে 3 বাহিনীর প্রধানরা, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান, কৃষিতে অবদানের জন্য সেরাদের সেরা নির্বাচিত। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্যে তৈরি হচ্ছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার যুক্তরাজ্য ও চীনের চিকিৎসক দলের আজ দেশে আসার কথা রয়েছে। এভার কেয়ার হাসপাতালে জোরদার রয়েছে নিরাপত্তা। এ নিয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি, তিনি এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন। আক্তার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদের জানান। এভার কেয়ারে সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আমরা চিকিৎসকদের সূত্র মারফত যেটি জেনেছি, অর্থাৎ অপরিবর্তনীয় রয়েছে তার স্বাস্থ্যের অবস্থা। তবে আগের চেয়ে কিছুটা ভালো রেসপন্স করছেন। অর্থাৎ গতকাল যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে এখন সেটা আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে আসলে সার্বিকভাবে যেই সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট কিন্তু কাটেনি। আপনি জানেন বেগম খালেদা জিয়া কিডনি জটিলতা এবং লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানাবিধ শারীরিক জটিলতায় তিনি ভুগছেন এবং সর্বশেষ লিভার যে সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং এরপর থেকে কিন্তু তাকে অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তিনি যে সিসিউতে রয়েছেন সেখানেও কিন্তু ভেন্টিলেশন সহ অতিরিক্ত সকল ধরনের সাপোর্ট রাখা হয়েছে। এছাড়া খালেদা জিয়াকে যে দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড টিমের যে সমন্বিত চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন যে চীনের একটি চিকিৎসক দল তাকে দেখছেন এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সহ দেশের 17 সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এবং আজকে কিন্তু যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে। গতকালকে তাদের আসার কথা ছিল, কিন্তু তারা গতকালকে আসেনি। সেটি আজকে আমরা দলীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি সকাল 10টার কিছু পরে হয়তো তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন। তারপরে তাদের সেখানকার ইমিগ্রেশনের যে প্রক্রিয়া শেষ করে তারা হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসবেন। আর এছাড়া সন্ধ্যার পরে কিন্তু চাইনিজ আরেকটি চীনা চিকিৎসক প্রতিনিধি দল আসার কথা রয়েছে। তারাও আসলে চীনা প্রতিনিধি দলটি খালেদা জিয়াকে অন্য বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতো সেই সম্ভাব্যতা, তার শারীরিক কন্ডিশনগুলো যাচাই করে তারা দেখছেন। তো এখন পর্যন্ত খালেদা জিয়ার সমন্বিতভাবে চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা প্রাণান্তকর চেষ্টা করছেন পরিস্থিতি যেন উন্নতির দিকে যায়। এছাড়া কিন্তু বিএনপি সারা দেশে দোয়া কর্মসূচি পালন করছে বিএনপির পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে দোয়া করতে বলা হয়েছে। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার। আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে যান 3 বাহিনীর প্রধানরা। এরপর হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট।
দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। তার শারীরিক অবস্থা নিয়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও উৎকণ্ঠা কাজ করছে। বরাবরের মতোই হাসপাতালের সামনে ভিড় নেতাকর্মীদের। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে বেগম জিয়ার পরিবারকে ধৈর্য ধারণের কথা বলেন জামায়াতের আমির। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পারিবারিক ও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানের ট্রাভেল ভিসা দেওয়া হবে তা জানা নেই তাঁর। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না, তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবে, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। এবারে অন্যান্য সংবাদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদান রাখায় 500 প্রতিযোগীর মধ্যে বাছাই করে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিতে কৃষিতে অবদান কমলেও কৃষি এবং কৃষক মোটেও অপ্রাসঙ্গিক নন মন্তব্য করে গভর্নর বলেন, কৃষিতে মাত্র 2% ঋণ যায়, এটা গ্রহণযোগ্য নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই। নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। দশম আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন আয়োজকরা। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। এই শুধুমাত্র 10 বছর হচ্ছে না, আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। এই মোমেন্টে আমরা আসলে আমাদের ফরিদ রেজা ভাইকে মিস করছি। উনি এবং সিরাজ ভাই এবং ওনার টিম মিলে আমাদেরকে এই যে আজকে যে আমরা চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের যে আয়োজনটা,
সেটার আজকে এই পর্যন্ত যে ব্যাপ্তি এসছে সেটা কিন্তু ওনাদের সাহায্য ছাড়া কোনো মতেই হতো না। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন্ড হারভেস্টারের, তার মানে 70% হাওড় এলাকার জন্য এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি দেওয়া, ওই মেশিনটার দাম কত হয়। অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে, এটা একদম অবধারিত। সম্মাননা পাওয়া মানুষগুলোর অর্জনের গল্প ছুঁয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা বলরুমের উপস্থিত সকলকে। HLNI অথবা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় একটা ভূমিকা পালন করবে। অর্থনীতিতে অবদানের তুলনায় কৃষিখাত সরকারের আরও মনোযোগ পেতে পারে বললেন গভর্নর। ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার বিল দিয়ে সেখানে কেন 2% কৃষক পাবে? তো ন্যাচারালি এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে এবং এটাকে নিতে হবে একটা সাস্টেনেবল ওয়েতে। 2014 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড চালু হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিনের দূষণের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদেই পরিণত হচ্ছে না, তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনাও। চামড়ার ক্রোমোসেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে জিলেটিন ও ক্যাপসুল কভার। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পথ চলার 8 দশক পেরোলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বাংলাদেশের চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত ফলাফল। উল্টো বর্জ্য অব্যবস্থাপনায় মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। সময়ের পরিক্রমায় চামড়া শিল্পকে ঘিরে সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে, তখন বর্জ্য থেকে জিলেটিন, শিল্প প্রোটিন পাউডার ও ক্যাপসুল কভার সহ চামড়া উপজাত পণ্য দেখাচ্ছে আশার আলো। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে সম্ভাবনার বার্তা। সেবিনের যে বুসিটা নিয়ে একটা কাজে লাগাইতেছে, কাঠিং নিয়ে কাজে লাগাইতেছে, এটা যদি হয় তা তো আমাদের এই যে ডাম্পিংয়ের যে কাজটা, এটা কিন্তু আমাদের লাগে না। মালিক শ্রমিক মিলেই আমাদের এই পরিবেশ কিভাবে টিকে রাখতে হয় এটা চেষ্টা করতে হবে। সব কিছুতে একবারে সম্ভব হইব না, এটা আস্তে আস্তে অনেক পরিবর্তন আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপে চামড়া শিল্প যেমন এগোবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। 85,000 থেকে 90,000 মেট্রিক টন আমাদের বছরে এই সলিড ওয়েস্ট আমার ডাম্পিং রেটে পড়ে। আপনি এটা যদি কাজে লাগাতে পারেন, এখান থেকে 1.5 থেকে 2,000 কোটি টাকা আপনার গভর্নমেন্ট খাতে আসবে। পরিবেশ ভালো থাকবে, আবার টাকাও পাবো। আমাদেরকে চিন্তা করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সম্প্রতি ক্রোম শেভিং ডাস্ট থেকে নবীনগরে একটা বড় ফ্যাক্টরি করছি চায়না ইনভেস্টে। আমাদের টোটাল 8,700 মেট্রিক টনের মতো ক্রোম শেভিং ডাস্ট উৎপাদন হয় বছরে। এরা পুরোটাই নিবে, তারা এখান থেকে প্রোটিন পাউডার বানাবে। এটা ছাড়া আরও 6টা প্রতিষ্ঠানকে পারমিশন দিয়েছি কাঁচা চামড়া টুকরো এক্সপোর্টের জন্য। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, সাভার। এবার বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971-এর 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা।
তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অকার্যকর করে দেওয়া হয়, ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান একে খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা 2 দিনের ভেতরে পেয়ে গেলাম। 2 দিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়। সকালে BAF বেস বীরুত্তম একে খন্দকার ঘাঁটি থেকে প্রায় 10 টন ত্রাণ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট এবং বিপুল পরিমাণ ঔষধ সহ আরও নানা পণ্য। এই মানবিক সহায়তা শ্রীলঙ্কার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, সারাদিন তার ভাইকে ছোট একটি সেলে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত মাসে ইমরান খানের 3 বোন তাদের ভাইয়ের সাথে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হন। এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতা কর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলেও গুজব ছড়িয়ে পড়ে। তাই তার সাথে সাক্ষাতের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। হাল আমলেও উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত নোয়াখালীর হাতিয়াবাসী দ্বীপের লাখো মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জটিল ও সংকটাপন্ন রোগীদের যেতে হয় জেলা শহরে, আর রোগী পরিবহনের নৌ অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোগান্তিতে দ্বীপবাসী। জীবন রক্ষায় তাই দ্রুত নৌ অ্যাম্বুলেন্স সচলের দাবি ভুক্তভোগীদের। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে 3 বাহিনীর প্রধানরা। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান কৃষিতে অবদানের জন্য সেরাদের সেরা নির্বাচিত। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্যে তৈরি হচ্ছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।